সবাইকে মিস্টার এন্ড মিসেস ঘোষ চ্যানেলের আবারও একটা নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম। সবাই তোমরা কেমন আছো? এখন আমরা আছি তাগদাতে। এখন আমরা সবাই মিলে অপেক্ষা করছি আমাদের গাড়ি আসার জন্য, কারণ গাড়ি আসতে অনেক লেট হয়ে গেছে, এখনো পর্যন্ত এলো না। এখন বাজে প্রায় 10টা, যেখানে 8টায় আসার কথা ছিল গাড়ির। কারণ আমরা তাগদার আজকে কিছু কিছু সাইট সিং করবো, তারপর বেরিয়ে যাব শিটং এর দিকে, অর্থাৎ অফবিট দার্জিলিং এর দিকে। চলে এলাম সবাই মিলে ব্রেকফাস্ট করতে। সে সকাল থেকে সবাই শুধু চা খেয়ে রয়েছি। তো আজকে ব্রেকফাস্টে রয়েছে ম্যাগি আর ডিম সেদ্ধ, কিন্তু আমি ম্যাগি খাই না, তাই আমি খাবো ডিম পাউরুটি। ম্যাগি খাই না নয়, ম্যাগি খেতাম, কিন্তু এখন আমি আর ম্যাগি খাচ্ছি না, কারণ আমি একটুখানি কন্ট্রোল করছি পিসিওএস এর জন্য। রাজাদা এদিকে সবাইকে গরম গরম ম্যাগি সার্ভ করে দিচ্ছে। আর এই যে আমার ব্রেকফাস্ট ডিম পাউরুটি। আমরা তো সবাই রেডি হয়ে রয়েছি, তাই ঝটপট করে খেয়ে দিয়ে আমরা চলে গেলাম আমাদের লাগেজগুলোকে বার করতে, কারণ গাড়ি চলে এসেছে। তার আগে আমি পুরো রুমটা একটু ভালো করে ঘুরে দেখে নিলাম যে কিছু ফেলে দিচ্ছি কিনা, কারণ ফেলে দেওয়াটা আমার একটা বদ অভ্যাস। আজকে আমাদের সঙ্গে যে ড্রাইভার দাদা আছে, সেই ড্রাইভার দাদার কোনো দোষ নেই এই গাড়ি লেট হওয়াতে, কারণ দার্জিলিং এ ভীষণ পরিমাণে জ্যাম হয়, আর সেই জন্য দাদা গাড়ি লেট হয়েছে আসতে। আমরা তো সবাই মিলে ভীষণ রাগারাগি করছিলাম যে কেন গাড়ি লেট হচ্ছে না বুঝেই, কিন্তু এখানকার সবাই বললো যে না, দার্জিলিং এ ভীষণ পরিমাণে ট্রাফিক জ্যাম হয়, সেই জন্য গাড়ি লেট হওয়াটা স্বাভাবিক। তাগদা আমার জীবনের স্মৃতির পাতায় সারা জীবন লেখা থাকবে, কারণ আজকে সকালেই আমি আর বাবা একটা বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছি। বেরোনোর সময় দুর্ঘটনা নিয়ে আর আলোচনা করব না, পরে তোমাদের সঙ্গে দুর্ঘটনাটা কি সেটা শেয়ার করে দেব। জানি না আবার কবে সৌভাগ্য হবে এই সুন্দর গ্রামটাই, তাই ক্যামেরার মধ্যে বন্দি করে নিলাম এই গ্রামটার সৌন্দর্যটাকে, অবসরে দেখতে পাবো। চলো, গাড়িতে তো বসে পড়েছি, এবার দুগ্গা দুগ্গা করে বেরিয়ে যাওয়া যাক। এখন আমরা যাচ্ছি তাগদার হোমস্টেটা থেকে মাত্র 10-15 মিনিটের দূরত্বে একটা অর্কিড গার্ডেন আছে, সেটাই দেখতে। তারপর আবারও আমরা আমাদের হোমস্টের সামনে দিয়ে পেরিয়ে যাব শিটং এর উদ্দেশ্যে। আসলে এই অর্কিড গার্ডেনটা আমাদের গতকাল দেখারই কথা ছিল, কিন্তু এত দূরে এই জন্য আমরা আসতে পারিনি, তাই ভেবেছিলাম যাওয়ার পথে একবারে এই অর্কিড গার্ডেন দেখে তারপর যাব। কিন্তু এই দাদা বলছেন, মানে আমাদের ড্রাইভার দাদা, যে অর্কিড গার্ডেনে যাওয়া এখন বেকার হবে, কারণ অর্কিড গার্ডেনে নাকি এখন অর্কিড নাই। তো চলো, চলে তো এসেছি অর্কিড গার্ডেনে। গার্ডেনে অর্কিড না থাকুক, গার্ডেনটা তো দেখে যাই, ভবিষ্যতে না হোক আবারও এসে অর্কিড দেখে যাব। এখানে আবার টিকিটেরও ব্যবস্থা আছে, টিকিট মূল্য মাথা পিছু 20 টাকা করে। লম্বা হবার এটাই সমস্যা, মিস্টার ঘোষকে দেখে সেটা ভালো মতনই বোঝা যায়। যেখানে আমার মতন শর্ট হাইটের মানুষেরা অনায়াসে ঢুকে যেতে পারে, সেখানে মিস্টার ঘোষের মতন লম্বা মানুষদেরকে মাথা নিচে করে ঢুকতে হয়। তাহলে হলাম না বলো তো আমরা শর্ট হাইটের মানুষেরা খুব লাকি। দেখো, অর্কিডে দেখা না পেলে কি হয়েছে, এত সুন্দর লিলির তো দেখা পেলাম। এরকম সুন্দর লিলি আমাদের ওখানে দেখিনি না, তবে লিলি দেখিনি বলবো না, লিলি দেখেছি, এরকম ধরনের দেখতে হতে পারে, কিন্তু এত বড় বড় নয়। এই ঝর্ণাটার এখানে কতগুলো মাছ ছিল, কিন্তু আমার ক্যামেরায় সেটা ধরা পড়েনি। যাই হোক, আমরা চলে এলাম অর্কিড যেখানে রয়েছে সেই জায়গাগুলোতে। কিন্তু এখানে দেখছি অর্কিড না থাকলে কি হয়েছে, বিভিন্ন রকমের সুন্দর সুন্দর ক্যাকটাস রয়েছে, যে ক্যাকটাস গুলোকে দেখে মনে হচ্ছে নিয়ে পালাই। না না, মজা করছিলাম, পালানোর কি দরকার, এখানে এই রকম ধরনের ক্যাকটাস বিক্রিও হয়। এই যেমন দেখো, এই ক্যাকটাস গুলো কি সুন্দর ফুল হয়ে রয়েছে। আমাদের বাড়িতেও একটা ক্যাকটাস গাছ ছিল, যে ক্যাকটাস গাছে খুব সুন্দর ফুল হতো, কিন্তু ফুলগুলো দেখতে একটু অদ্ভুত টাইপের ছিল, কেন্নর মতন খানিকটা। তাহলে ভাবো, অর্কিড গার্ডেনে যদি অর্কিড দেখতে না পাই, সেটা শুনে যদি আমরা না আসতাম, তাহলে কি এত সুন্দর সুন্দর ক্যাকটাস দেখতে পেতাম? তবে হ্যাঁ, একটা দুটো অর্কিড দেখতে পেয়েছি, সব হয়তো দেখতে পাইনি। মানে অর্কিড সিজনে যেই অর্কিড হয়ে থাকে খুব সুন্দরভাবে, সেরকম অর্কিড হয়তো দেখতে পাইনি, কিন্তু একটা দুটো অর্কিডে দেখা পেয়েছি। এই যেমন দেখো, এই লাল রঙের ক্যাকটাস জাতীয় ফুলটা কি সুন্দর দেখতে লাগছে, তাই না? সব থেকে সুন্দর এই ক্যাকটাসটা, নাম জানি না, আসলে নামটা আর মনে নাই। যাই হোক, তবে খুব সুন্দর, গোলাপ ফুলের মতন খানিকটা। এখানকার স্থানীয়দের ঘরের বারান্দাতে ওই যে ঝুলানো ঝুলানো গাছগুলো ছিল, ওই গাছগুলোকে আমি খুব দেখছি। এইটাও দেখো কি সুন্দর, লাল রঙের মাঝখানে একটা ফুল। এই দেখো অর্কিড, দেখতে পেলে অর্কিডটাকে?
চলো এবার এখান থেকে বেরোতে হবে, এখনো আমরা অনেকগুলো জায়গায় যাব, এমনি দেরি হয়ে গেছে আর দেরি করলে চলবে না। এই তো আমরা গাড়িতে উঠে পড়েছি, এখন বাজে দুপুর প্রায় 1টা, তাই আমার পেয়েছে খুব জোর খিদে, সেই জন্য গাড়িতে এসেই আগে আমি একটা বিস্কুট খেলাম। এখন আমরা যাচ্ছি আবার আমাদের সেই হোমস্টের সামনে দিয়ে শিটং এর দিকে, আর শিটং যাওয়ার পথে আমরা যাব কেশব টি গার্ডেনে। শুধু কেশব টি গার্ডেন না, সাথে যাব আমরা মংপু মানে হচ্ছে রবীন্দ্র ভবন, আর যাব আমরা লামাহাটা ইকো পার্ক। এই তো আমরা প্রায় চলে এসেছি, আর গাড়ি থেকে নেমেও গেলাম কেশব টি গার্ডেনে ভিউ পয়েন্ট দেখতে। আসার সময় রাস্তায় পড়েছিল আরো একটা টি গার্ডেন, আর যেটার ভিউ পয়েন্ট খুব সুন্দর ছিল, সেখানে আমরা দাঁড়িয়ে অনেকগুলো ফটো তুলতে গিয়ে ভুলেই গেছি তোমাদের জন্য ভিডিও করতে। দার্জিলিং এ এটা এখন পিক সিজন চলছে বলে প্রচন্ড পরিমাণে ভিড়, যেখানেই যাচ্ছি সেখানেই ভিড়। কেশব টি গার্ডেনের এখানে অনেকগুলো দোকান রয়েছে, খাবারের দোকান, আর তার পাশাপাশি রয়েছে সেই ড্রেসের দোকান। দার্জিলিং এ এসে যে ড্রেসগুলো পরে সবাই ফটো তোলে, তো আমিও ভাবছি একটা পরবো, কিন্তু ঠিক বুঝে উঠতে পারছি না কোন দোকানটা থেকে নেবো আর কোনটা পরবো। যাই হোক, অবশেষে ডিসিশন নিয়ে এই ড্রেসটা পরলাম, গ্রিনের মধ্যে গ্রিন ড্রেস। কেমন দেখতে লাগছে জানাবে তো। আমার তো বড্ড হাসি পাচ্ছিল আর খুব লজ্জাও লাগছিল। এই ড্রেসগুলো মাথা পিছু ভাড়া মেয়েদের 100 টাকা করে আর ছেলেদের জন্য 50 টাকা করে। তো আমরা সবাই পরেছি, শুধু আমার মা বাবা বাদে। আমি যে ড্রেসটা পরেছি আর আমার দিদিও যে ড্রেসটা পরেছে সেটা হচ্ছে এখানকার মেয়েদের ওয়েডিং ড্রেস, মানে হচ্ছে নেপালিদের ওয়েডিং ড্রেস। খুব সুন্দর, কিন্তু এইখানে খুব গরম, তার জন্য আমার এই ড্রেসটা পরে বড্ড গরম লাগছে। তাই মনে হচ্ছে কতক্ষণে ড্রেসটা খুলি তাহলে আমি বাঁচবো গরমের হাত থেকে। এখানে আমার দিদিও রেডি, ও এখন তাতনকে রেডি করছে, আর জিজিও রেডি, কিন্তু মিস্টার ঘোষ এখনো ডিসাইড করতে পারছে না ও কোন ড্রেসটা পরবে। তাতনের ড্রেসটা কিন্তু চমৎকার হয়েছে। মিস্টার ঘোষ ভাবতে থাকুক ও কোন ড্রেসটা পরবে, আমি ততক্ষণ বাইরে থেকে একটু ঘুরে আসি। এই দেখো মিস্টার ঘোষ পরে নিয়েছে ড্রেস, আর চলো এবার আমরা সবাই মিলে যাবো একটুখানি চা বাগানে ফটো তুলতে। এমনি ওই ড্রেসটা পরে আমার লজ্জায় কিছুতেই হাসি থামছে না, তার মধ্যে মাথায় এই ঝুড়িটা নিয়ে তো আমার আরো লজ্জা লাগছিল। চা বাগানে ফটো তোলা কমপ্লিট করে চলে এলাম আমরা এখানে পাশেই একটা দোকানে মোমো আর ম্যাগি খেতে। দিদি মোমো খাচ্ছে দেখে ওর কাছ থেকে একটা লোভে পড়ে মোমো নিয়ে ট্রাই করলাম, কিন্তু এই লোভে পড়ে মোমো মুখে ভরলেই আমি সবসময় ছাকা খাই। আমি জানতাম যে গরম আছে, কিন্তু কেন যে মুখে ভরতে গেলাম। আর এই যে গরম গরম ম্যাগিটার মধ্যে আবার দেখো কাঁচা পেঁয়াজও দিয়েছে। তাকদাই বেশ ঠান্ডা ছিল, কিন্তু এই এলাকাটাই খুব গরম লাগছে। ওয়েদারটা দেখে হয়তো তোমাদের মনে হতে পারে যে গরম নয় ঠান্ডা, তবে না, সত্যি খুব গরম লাগছে, তবে হাওয়া দিচ্ছে বলে গরমটা একটু কম লাগছে এখন। চলো আমরা তো এখন বেরিয়ে পড়েছি এই কেশব টি গার্ডেন থেকে নেক্সট গন্তব্যস্থলের উদ্দেশ্যে। এখন আমরা যাচ্ছি লাভার্স ভিউ পয়েন্টে, আর এই দেখো চলেও এসেছি আমরা লাভার্স ভিউ পয়েন্টে। আর এই যে সেই লাভার্স ভিউ পয়েন্ট, সত্যি কি সুন্দর দেখতে, চারিদিকটা উঁচু উঁচু পাহাড় আর মাঝখান থেকে শুরু হয়ে জল যাচ্ছে। এরকম ধরনের ছবি আমি ছোটবেলায় অনেক এঁকেছি, আজ মনে হচ্ছে যেন আমার সেই ছবি আঁকাগুলো সত্যি হয়ে গেল। এখন আমরা যাচ্ছি লামাহাটা ইকো পার্ক, আর লামাহাটা ইকো পার্কে আবারও একটা নাম আছে, সেটা হচ্ছে পাইন ফরেস্ট, কারণ ওখানে প্রচুর উঁচু উঁচু পাইন গাছ আছে। এখান থেকে বেশ অনেকটা দূর, প্রায় 1 ঘন্টা কাছাকাছি। আর এই যে গল্প করতে করতে পৌঁছেও গেলাম আমরা লামাহাটা ইকো পার্কে। বললাম না পাইন গাছে ভর্তি, সেই জন্য পাইন ফরেস্ট। তারাও গাড়ি থেকে নেমে তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে। গাড়ি থেকে তো নেমে পড়েছি, আর এবারে আমরা যাব লামাহাটা ইকো পার্কে। তার আগে আমাদেরকে টিকিট কেটে নিতে হবে। রাস্তার এই সাইডটা হচ্ছে ফুলে ভর্তি, আর ওই দিকটা হচ্ছে পাহাড়ে ভর্তি। চলে এসেছি আমরা লামাহাটা ইকো পার্কে। এখন আমরা টিকিট কেটে ঢুকবো, আর টিকিট মূল্য হয়তো খুব জোর 10 টাকা কি 20 টাকা। যেদিকেই তাকাচ্ছি সেদিকে শুধু উঁচু উঁচু গাছ আর মেঘেদের খেলা। একসাথে এত সবুজ দেখে চোখে সত্যি একটা আরাম অনুভূতি পাচ্ছি। উপরে তাকালে সবুজ আর মেঘেদের খেলা, আর নিচে তাকালে ফুলেদের খেলা। কত রং বেরঙের ফুল আর অর্কিড। এই পাথরের তৈরি রাস্তা ধরেই অনেক উঁচুতে ওঠা যায়, আর ওই উঁচুতেই রয়েছে দুটো লেক, আর যেটা দেখার মতন, আর চারপাশটা রহস্যে ভরা। কিন্তু আমরা যাইনি, কারণ আমাদের এখান থেকে আবার মংপুতে যেতে হবে, তারপর আবার শিটং এ। আর পাহাড়ে খুব তাড়াতাড়ি সন্ধে নামে, সেই জন্য বেশি দেরি করলে চলবে না। আমরা বেরিয়ে এলাম রামাহাটা ইকো পার্ক থেকে। এখন আমরা যাচ্ছি আমাদের গাড়ি যেখানে আছে সেখানে। এরপর এখান থেকে আমরা 2 থেকে 3 ঘন্টা দূরত্বে মংপুতে যাব। তোমাদের বলেছিলাম না রাস্তার দুধারে আগাছা ফুলে সুন্দরতায় ভর্তি। এই দেখো সেই আগাছা ফুলগুলো সাদা সাদা রঙের, এরকম ফুল তাগদায় দুধারে ছিল রাস্তার, তাও আবার ভর্তি ভর্তি, শুধু ফুল দেখা যাচ্ছিল, পাতা দেখা যাচ্ছিল না।
এখন আমরা আছি মংপুতে। ভিডিও দেখে হয়তো তোমাদের মনে হচ্ছে কত তাড়াতাড়ি লামাহাটা থেকে আমরা মংপু পৌঁছে গেলাম, কিন্তু তা নয়। আগেই বললাম 2 থেকে 3 ঘন্টা লেগেছে আমাদের লামাহাটা থেকে মংপু আসতে। গাছের উপরে দেখো কি সুন্দর গাছ বাড়িটা। তো চলো এখন আমরা যাই রবীন্দ্র ভবনে। মংপুতে রয়েছে একটা রবীন্দ্র ভবন যেটা বাঙালিদেরকে চুম্বকের মতন টানে। এই জায়গাটা এত শান্ত, এত স্নিগ্ধ, এমনি আছি ক্লান্ত, তার মধ্যে আরো যেন ঘুম পেয়ে যাচ্ছে এই জায়গাটায় এসে। পাশেই দেখো একটা রাস্তা আছে, তবে রাস্তার শোরগুলো যেন এই জায়গাটায় এসে পৌঁছাচ্ছে না, এতটাই শান্ত আর স্নিগ্ধ। ভিতরে প্রবেশ করতেই দেখা পেলাম কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের। আর দেখো এই মংপুর রবীন্দ্র ভবনটা কিন্তু বেশ অনেকটা এরিয়া জুড়ে। আমাদের প্যাকেজে কিন্তু এই জায়গাটা ঘোরার কথা ছিল না, আমাদের প্যাকেজে ছিল এই জায়গাটার বদলে কমলা গার্ডেন, মানে কমলা লেবুর গার্ডেন। কিন্তু এখন কমলা লেবুর গার্ডেনে গিয়ে কোনো লাভ নাই, কারণ কমলা লেবুর দেখা পাবো না, তো শুধু শুধু সেখানে যাওয়া হবে। সেই জন্য আমাদের মনে হয়েছে মংপুর রবীন্দ্র ভবনে আসা কমলা লেবুর গার্ডেনের থেকে বেটার হবে। এখন মেন রবীন্দ্র ভবনে যেতে গেলে টিকিট কেটে ঢুকতে হবে। ওই যে দূরে যে বাড়িটা দেখছো ওটা হচ্ছে রবীন্দ্র ভবন। দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। এই যে এটা হচ্ছে রবীন্দ্র ভবন। ভিতরে ভিডিও করা অ্যালাউ নেই, তাই ভিডিও করিনি। আর দেখো পাশেই ছিল রবীন্দ্র ভবনের একটা ক্রিসমাস ট্রি। যেই ক্রিসমাস ট্রি আমরা 25শে ডিসেম্বরে সবাই বাড়িতে সাজাই, সেই ক্রিসমাস ট্রি কিন্তু অরিজিনাল, অসম্ভব সুন্দর দেখতে। আমরা এখন রবীন্দ্র ভবন থেকে বেরিয়ে গেছি, মানে মংপু থেকে বেরিয়ে গেছি শিটং এর পথে। রবীন্দ্র ভবনে তো তোমাদেরকে দেখাতে পারলাম না ভিতরে কি কি রয়েছে না রয়েছে, তো এখন আমি সেগুলো তোমাদেরকে বলে দিই। তার আগে একটা ইন্টারেস্টিং জিনিস দেখাই। এই ব্রিজটা দেখেছো? এই ব্রিজটা হচ্ছে তিনচুলা, মানে তাকদা আর শিটং এর বর্ডার। মানে আমরা এখন তাকদা থেকে শিটং এ প্রবেশ করছি। রবীন্দ্র ভবনটা ছিল পুরোপুরি কাঠের তৈরি, আর তার এই ভবনে ছিল অনেক চিঠি, তার লেখা কবিতা। সে এখানে বসে বসে কোন কোন কবিতা, নাটক বা গল্প লিখেছেন সেই সমস্তগুলো। আর ছিল একটা স্নানাগার, তার শোয়ার ঘর, এই সকল। এখানকার রাস্তাঘাট, মানে শিটং এর রাস্তাঘাট দেখো এত খারাপ, আমাদেরকে গাড়ি মাঝ রাস্তায় নামিয়ে দিয়ে গাড়িটা একটু এগিয়ে গেল আর আমরা একটু হেঁটে গেলাম, কারণ গাড়ি বেশি ভারী হয়ে যাওয়াতে এই খারাপ রাস্তায় কিছুতেই গাড়িটা এগানো যাচ্ছিল না। সেই জন্য রাস্তাটা যে বড্ড খারাপ তা নয়, রাস্তাটা আবার উঁচুও, এই জন্য তো গাড়িটা এগাচ্ছিল না। আর আমাদের হাঁটতেও বড্ড কষ্ট হচ্ছে, আর মায়ের তো আরো কষ্ট। এমনিতে তোমরা জানো আমার মায়ের হাঁটুতে ব্যথা, হাঁটুর জেল শুকিয়ে যাওয়াতে হাঁটুতে ব্যথা। তো যাই হোক, অনেক কষ্টে আমরা তো উঠলাম। দিদি লাস্টে মাকে ধরে ধরে উঠাচ্ছে। আমার বাবা ভীষণ গাছগাছালি ভালোবাসে, তাই এই পাহাড়ে এসে বিভিন্ন রকম অচেনা অজানা গাছগুলোকে আমাদেরকে শুধু চিনাচ্ছে, যেটা এই গাছ, ওটা ওই গাছ, এটা দিয়ে এই হয়, এটা দিয়ে ওই হয়। আর আমাদের লাগছে ভয়, কোন গাছ কি বিষাক্ত না কোথায় সাপখোপর বসে রয়েছে তা তো ঠিক নাই না। পাশে দেখো এই গাছটায় ফুলগুলো এখনো রয়েছে। ওই গাছটা থেকেই পারলো এই ধুত্রা ফুলের মতন দেখতে ফুলটা, ধুত্রা ফুলের মতন দেখতে, অথচ বড় বড় আর খুব সুন্দর সুবাস। অবশেষে সেই দুর্গম রাস্তা পেরিয়ে চলে এলাম আমরা শিটং এর হোমস্টেতে। হোমস্টেটা বেশ উঁচুতে, মানে পাহাড়ের উপরে। দেখো নিচে ঘরগুলো দেখতে পাওয়া যাচ্ছে। আর হোমস্টের সামনের লোকেশনটা দেখেই আমার সারাদিনে ক্লান্তি একদম দূর হয়ে গেল। শুধু মনে হচ্ছে কখন সকাল হবে, আমি 1 কাপ চা নিয়ে ওখানে বসবো চেয়ারে, আর ওই পাহাড়ের দৃশ্য উপভোগ করব। এবার চলো তোমাদের সঙ্গে শেয়ার করে নি সকালে আমার আর আমার বাবার সঙ্গে কি বিপদ হয়েছিল। আগদার যে হোমস্টেটাই আমরা ছিলাম, মানে আমরা স্টে করেছিলাম, সেই হোমস্টের পাশেই ছিল উপরে, মানে পাহাড়ের উপরে যাওয়ার একটা সিঁড়ি। আর পাহাড়ের উপরেই থাকেন ওই ঠাকুমাটা, যে ঠাকুমাটা শেফালি বানাচ্ছিল, মোমো বানাচ্ছিল। তো তারই বাড়ি দেখার জন্য আমি আর বাবা সকালে পাহাড়ের উপরে উঠেছিলাম সিঁড়ি বেয়ে। বেশ অনেকটা উঁচুতে উঠেছিলাম। ওই ঠাকুমাটার বাড়িও দেখেছি, কিন্তু পাশেই ছিল একটা বড় পুকুর। আর ওই পুকুরের পাশ দিয়ে যখন বাবা আর আমি পেরিয়ে আসছি, তখনই দেখা হয়ে যায় আমাদের ভারতের সব থেকে বড় বিষধর সাপ শঙ্খচূড়ের সঙ্গে। যাই হোক, প্রাণে আমি আর বাবা বেঁচে গেছি ভগবানের অশেষ কৃপায়। কারণ কিংকোবরা কাউকে দেখে তাকে তাড়া করে, ভয়ে কোথাও চলে যায় না। তো আমাকে আর বাবাকে সে দেখে অনেকক্ষণ দাঁড়িয়েছিল তাড়া করার জন্য। সেই জন্যই বললাম ভগবানের অশেষ কৃপায় আমি আর বাবা বেঁচে গেছি বিপদের হাত থেকে। এখন বাজে অনেক রাত, প্রায় 10টা, 10:30। তো আমরা চলে এসে সবাই মিলে ডিনার করতে। ডিনারে ছিল স্টিকি রাইস আর ছিল চিকেন। এখানকার স্থানীয়রা বেশিরভাগই স্টিকি রাইস খায়, বেশিরভাগই আমি রাতের রুটি খাই। তবে আজকে সারাদিনে ভাত খাইনি বলে ভাবলাম চলো ভাতই খেয়ে নি। সেই জন্য ভাত আর চিকেন আমি খাবো, আর সঙ্গে ডাল তরকারি। তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে আবার তাড়াতাড়ি শুয়ে পড়তে হবে। সকাল সকাল আমরা বেরিয়ে পড়বো শিটং থেকে, শিটং এর সাইট সিং, আর তারপরে যাব দার্জিলিং এ। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। আমি তো ভয়ে ভিডিও করিনি, ফটো তুলিনি, তবে বাবা খুব সাহসী ফটো তুলেছে, তাই লাস্টে তোমাদের সঙ্গে সেই কিংকোবরার ফটো শেয়ার করে দিলাম। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।